প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু বিভিন্ন সময় শরীরের বিভিন্ন জয়েন্ট, বিভিন্ন মাংসপেশি বা লিগামেন্ট, নার্ভের বিভিন্ন ব্যথা নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। অর্থাৎ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বিষয়টা হচ্ছে, এটা এক ধরনের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অটো ইমিউন ইনফ্ল্যামেটরি ডিজিজ। অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, ইমিউন সিস্টেম থাকে, সেই ইমিউন সিস্টেম ভুল করে শরীরের নিজেকেই সে আক্রমণ করে বসে, তখন বিশেষ করে আপনার জয়েন্ট এবং লিগামেন্টের যে সংযোগ স্থল, এনথেসিস বলা হয়, সেখানে আক্রমণ করে, সেখানে ইনফ্ল্যামেশন তৈরি করে, প্রদাহ তৈরি করে এবং পরবর্তীতে স্টিফনেস তৈরি করে। এটাকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলা হয় এবং এটা সাধারণত দেখা যায় স্পাইন এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টের মধ্যেই সবচেয়ে বেশি কমন থাকে এবং শুরুটা হয় আপনার স্যাক্রোইলিয়াক জয়েন্টের থেকে। বিশেষ করে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সাথে যে আপনার যে মেরুদণ্ডের যে সংযোগ স্থলটা, সেখান থেকেই আপনার এই রোগটা মূলত শুরু হয়। পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় যে পুরা মেরুদণ্ড, বিশেষ করে আপনার একদম ঘাড় পর্যন্ত যে কশেরুকাগুলি আছে, সেগুলি ধীরে ধীরে শক্ত হয়ে যায়। মানে দীর্ঘদিন যখন প্রদাহ থাকে, তখন কশেরুকাগুলি নতুন বোন তৈরি হয়, ফলে কশেরুকাগুলি আপনার শক্ত হয়ে যায়, ব্যাম্বো স্পাইন হয়ে যায়। মুভমেন্ট বা মোবিলিটিটা অনেকাংশে কমে যায়, স্পাইনের ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। তো এই ধরনের রোগী সাধারণত দেখা যায় যে কোমরের নিচে অংশে ব্যথা থাকে দীর্ঘদিন, বিশেষ করে 3 মাসের অধিক সময় ব্যথা থাকে এবং ব্যথা অনেক সময় নিতম্বের এক পাশ বা দুই পাশেও যেতে পারে। এবং এই ধরনের রোগীরা সাধারণত দেখা যায় যে মর্নিং স্টিফনেস থাকে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর 30 থেকে 40 মিনিট কোমরটা একটু শক্ত থাকে এবং ব্যায়াম করলে ব্যথাটা কমে যায়, রেস্ট নিলে ব্যথাটা বেড়ে যায়। এরকম কিছু উপসর্গ এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। তো এই ধরনের অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস হওয়ার পিছনে যে কারণগুলি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একজাক্ট কারণ আসলে জানা যায় না, তবে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা কারণ আছে যেগুলির সাথে এটার সম্পর্ক আছে। যেমন কিছু জিনগত কারণ আছে, যেমন HLA-B27, এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ প্রায় 90% ক্ষেত্রে পজিটিভ থাকে। আবার কোন কোন ক্ষেত্রে HLA-B27 পজিটিভ থাকলেই যে অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস হবে ব্যাপারটি এরকমও না। আবার দেখা যায় যে আমাদের ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়ার কারণেও এটা হতে পারে। আবার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও আছে যে কারণে এটা হতে পারে। তো এই ধরনের রোগ নিয়ে জন্য সাধারণত আপনার রোগের হিস্ট্রি বা ইতিহাস, শারীরিক পরীক্ষা নিরীক্ষা, কিছু ব্লাডের টেস্ট, বিশেষ করে ESR, CRP, বা ওই যে HLA-B27, এগুলি পরীক্ষা করে যদি পজিটিভ থাকে বা থাকে, সেক্ষেত্রে এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাথে কোরিলেট করে এই ডায়াগনোসিসটা করা হয় এবং অনেক সময় এক্সরে এমআরআই করা হয়। এক্সরেতে সাধারণত ব্যাম্বো স্পাইন দেখা যায়, মানে স্পাইন গুলা ফিউজড থাকে, হাড়গুলা ফিউজড থাকে। তো এর চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি একটু আমাদের জানা দরকার। যে এই ধরনের অ্যানকাইলোজিং স্পন্ডোলাইটিস এর ক্ষেত্রে দেখা যায় যে এটা আসলে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় ব্যাপারটা এরকম নয়, তবে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার স্বাভাবিক জীবনযাপন এবং কর্মক্ষম থাকা, বিশেষ করে দীর্ঘদিন কর্মক্ষম থাকা বা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব যদি সঠিকভাবে চিকিৎসা হয় এবং রোগের যে হাড়ের ক্ষয় বা রোগের যে গতিটা, সেটাকে কমিয়ে রাখা সম্ভব। সুতরাং সঠিক চিকিৎসাটা হচ্ছে খুবই জরুরি। বিশেষ করে এই ধরনের রোগের ক্ষেত্রে আপনাকে রিউমাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন নিয়মিত খাওয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেটা হচ্ছে ফিজিওথেরাপি করা। এখানে আপনার বিভিন্ন ধরনের, যেমন স্পাইনাল মোবিলিটি এক্সারসাইজ, আমাদের নিয়মিত স্পেসিফিক এক্সারসাইজ করা, স্ট্রেচিং এক্সারসাইজ করা, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা, বিশেষ করে মাংসপেশিগুলি ফ্লেক্সিবিলিটি করার জন্য, ওই স্পাইনকে স্টেবল করার জন্য আমাদের স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই জরুরি। এবং এর সাথে আমরা যেটা করতে পারি,
কিছু অ্যারোবিক এক্সারসাইজ, বিশেষ করে হাঁটাহাঁটি করা, হ্যাঁ, সুইমিং বা সাঁতার একটা খুবই কার্যকরী এক্সারসাইজ এই ধরনের রোগের ক্ষেত্রে, এবং আমাদের পোস্টার কারেকশন করা, এর সাথে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা, বিশেষ করে যারা ধূমপান করে ধূমপানকে পরিহার করা, এবং আমাদের বেশি সময় বিশ্রামে না থেকে একটু সক্রিয় থাকা, যথাসম্ভব আমাদের অ্যাক্টিভিটির মধ্যে থাকা, এবং একই পজিশনে দীর্ঘ সময় বসা অ্যাভয়েড করা, এইগুলি যে আমরা নিয়মিত মেনে চলি তাহলে কিন্তু এই রোগ থেকে আমাদের অনেকটাই স্বাভাবিক থাকা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন, পাশাপাশি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।